হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। প্রতিদিনের মতন আজকেও সকাল 9টায় তোমাদের জন্য চলে এসেছে 10 নম্বর ক্লাস। যে ক্লাসে আজকে আমরা আলোচনা করব হিউম্যান ডিজিজের পার্ট 2। গত সোমবার আলোচনা করেছিলাম হিউম্যান ডিজিজের পার্ট 1, যেখানে আমরা কমিউনিকেবল ডিজিজ সম্বন্ধে পড়েছিলাম। আজকের ক্লাসটায় আমরা আলোচনা করব খুব সংক্ষেপে নন কমিউনিকেবল ডিজিজ সম্বন্ধে। আজকের সেশনটা খুব ছোট একটা সেশন হতে চলেছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে পরীক্ষায় তোমরা যদি ঠিকঠাক ভাবে ক্লাসটা করো, অন্তত যদি 1 নম্বরের একটা কোশ্চেন আসে, তাহলে সেই কোশ্চেনটার উত্তর সঠিক করতে পারবে এবং 1 নম্বর নিজের কাছে রাখতে পারবে। তাহলে আজকের সেশনটা সবাইকে বলবো মনোযোগ সহকারে খুব ভালোভাবে দেখে নাও, তাহলে পারে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হবে। এর পাশাপাশি বলবো, যদি তোমরা এই ধরনের আরো ক্লাস করতে চাও এবং আমাদের সঙ্গে যুক্ত থাকতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এর পাশাপাশি বলবো, গুরুত্বপূর্ণ আপডেট, নোটিফিকেশন এই সমস্ত পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করতে চলেছি, অসংক্রামক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ যে সমস্ত রোগ কেবলমাত্র একজন মানুষের দেহেই, মানে যে আক্রান্ত হচ্ছে তার দেহের মধ্যে সীমাবদ্ধ থাকে, তার থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে না। অর্থাৎ পাশাপাশি আক্রান্ত ব্যক্তি এবং সুস্থ মানুষ যদি দুজন পাশাপাশি থাকে, তো ওই থেকে সুস্থ মানুষের দেহে এই রোগ ছড়াবে না। তো এই ধরনের রোগগুলোকে আমরা বলছি নন কমিউনিকেবল ডিজিজ। তো এই ধরনের রোগ বেসিক্যালি যে সমস্ত কারণের জন্য হয়ে থাকে, সেটা লাইফস্টাইলের কারণের জন্য হয়, অর্থাৎ জীবনযাপনের ধরনের উপর ভিত্তি করে, অর্থাৎ লাইফস্টাইল কার কিরকম তার উপর ভিত্তি করে কিন্তু এই ধরনের রোগ ব্যাধিগুলো হতে পারে। এখন যার শরীরে ডায়াবেটিস দেখা দিচ্ছে, তার কেন হচ্ছে, তার দেখতে হবে তার শরীরে ইনসুলিনের পরিমাণটা কমে গেছে কোনো কারণে, অর্থাৎ জিঙ্কের ঘাটতির কারণে ইনসুলিন কমে যেতে পারে, বা সে অত্যাধিক পরিমাণ শর্করা জাতীয় খাদ্য খাবার খাচ্ছে অথচ সেই তুলনায় পরিশ্রম করছে না, সেই ক্ষেত্রে তার আসতে পারে। কারোর হয়তো হার্টের ব্লকেজ আসছে, সেই হার্ট ব্লকেজ বা আর্টারি ব্লকেজ এই জাতীয় জিনিসগুলো আসছে, তার কারণ, বা কোলেস্টেরল জমছে, তার কারণ হচ্ছে সে যে ধরনের তেল ভাজা পোড়া জাতীয় জিনিস খাচ্ছে, সেগুলো গিয়ে তার আর্টারির মধ্যে বা শিরার মধ্যে জমা হচ্ছে। এই সমস্ত কারণের জন্য কিন্তু হচ্ছে। তাহলে এই রোগগুলো যে আমরা দেখলাম, এই ধরনের রোগগুলো কি হচ্ছে, লাইফস্টাইলের জন্য হচ্ছে। যেমন ভিটামিন ডেফিসিয়েন্সি যে সমস্ত রোগগুলো রয়েছে, তোমার খাবারে যদি ভিটামিনের অভাব থাকে, তার জন্য ওই রোগগুলো হচ্ছে। তাহলে আমরা চলে যাচ্ছি প্রথম স্লাইডে, যেটা বলছে ভিটামিনের অভাবজনিত রোগ। তো ভিটামিনের অভাবজনিত যে সমস্ত রোগগুলো রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাতকানা অ্যান্ড জেরাপথ্যালমিয়া। এগুলো, এই দুটো রোগ কিন্তু ভিটামিন এর অভাবজনিত কারণে হয়ে থাকে। নেক্সট আসছে রিকেট রোগ ও অস্টিওম্যালেসিয়া। এই দুটোই কিন্তু আমাদের স্কেলিটাল সিস্টেমের সঙ্গে জড়িত রোগ। এইটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। যেমন রোগগুলো পড়তে হবে, তেমন বুঝতে হবে কিসের অভাবের জন্য হচ্ছে, এবং তার পাশাপাশি যেটা থেকে কোশ্চেন হয় যে এই রোগটাই কোন অঙ্গ আক্রান্ত হয়। যেমন পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে রিকেট রোগে আমাদের দেহের কোন অংশ আক্রান্ত হয়, তাহলে রিকেট রোগে কোনটা হয়, স্কেলিটাল সিস্টেম আক্রান্ত হয়। অস্টিওম্যালেসিয়া আমাদের স্কেলিটাল সিস্টেম আক্রান্ত হয়। এরকম কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট আসছে মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া এবং বন্ধ্যত্ব। এগুলো হচ্ছে কিন্তু ভিটামিন ইর অভাব যদি দেখা দেয়, তাহলে এই রোগ হতে পারে। রক্তাল্পতা বা হেমারেজ, অর্থাৎ কোনো জায়গায় কেটে গেছে, সেই জায়গা থেকে তাড়াতাড়ি রক্ত বন্ধ হচ্ছে না, সেটাকে রক্তপাত বা হেমারেজ বলা হয়। তো সেটা ভিটামিন কে এর অভাবজনিত কারণে হয়ে থাকে। নেক্সট আসছে বেরিবেরি। বেরিবেরি হচ্ছে ভিটামিন বি1 এর অভাবজনিত একটি রোগ। নেক্সট আসছে যেটা, সেটা হচ্ছে চাইলোসিস ও গ্লোসিটিস। এই দুটো রোগ, চাইলোসিস হচ্ছে আমাদের ঠোঁটের কোনায় যে ঘা হয়, সেগুলোকে বলা হয় চাইলোসিস। আর গ্লোসিটিস এটা হচ্ছে আমাদের জিভে ঘা, এগুলো হচ্ছে ভিটামিন বি2 এর অভাবের কারণে হয়। প্লেগরা, এটা হচ্ছে ভিটামিন বি5, তার অভাবে কিন্তু হয়ে থাকে। রক্তাল্পতা বা অ্যানিমিয়া, এটা ভিটামিন বি12 এর অভাবজনিত কারণে হয়ে থাকে। তাছাড়াও ফলিক অ্যাসিড এবং লোহার অভাবেও কিন্তু রক্তাল্পতা হয়ে থাকে। অর্থাৎ তিনটে ফ্যাক্টর আছে রক্তাল্পতার জন্য। এক হচ্ছে ভিটামিন বি12, নেক্সট হচ্ছে ফলিক অ্যাসিড যেটাকে ভিটামিন এম বলা হয়, এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে লোহা। এই তিনটের মিলিত প্রভাব কিন্তু রক্তাল্পতা। আর নেক্সট যেটা আসছে স্কারভি রোগ, যেটা ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে।
এবার এর পাশাপাশি তোমাদের আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ভিটামিন জনিত বিভিন্ন রোগ ব্যাধি এখানে আমরা দেখলাম। এবার কোন খাবারে কি ভিটামিন আছে এবং ভিটামিনের প্রত্যেকটা রাসায়নিক নাম, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে। তাই তোমাদের বলবো অবশ্যই প্লেলিস্ট চেক করো, সেখানে ভিটামিনের ওপর একটা স্পেশাল ক্লাস করানো আছে, সেখান থেকে গিয়ে তোমরা ইনফরমেশন গুলো কালেক্ট করে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে আপকামিং এক্সামে। নেক্সট আমরা চলে যাচ্ছি এবার পুষ্টিমৌল সংক্রান্ত রোগ, অর্থাৎ পুষ্টিমৌলের মধ্যে রয়েছে যেমন প্রোটিন। এবার প্রশ্ন হতে পারে কার্বোহাইড্রেট কেন দিইনি, ফ্যাট কেন দিইনি? কার্বোহাইড্রেট থেকে যে রোগগুলো হয় সেটার জন্য বেসিক্যালি যে রোগটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস। তো ডায়াবেটিসটার জন্য আমি বলবো হরমোনের যে চ্যাপ্টার করানো রয়েছে সেখানে করানো আছে ডায়াবেটিস সম্বন্ধে, তো সেটা আমরা ওখান থেকে পড়ে নেবো, অর্থাৎ এখানে আলাদা করে সেটা আমি দিয়ে স্লাইড বড় করিনি। তাই কোয়াশিওরকর এবং ম্যারাসমাস এই দুটো রোগ কিন্তু প্রোটিনের অভাবজনিত, অর্থাৎ খাদ্যে যদি প্রোটিন জাতীয় খাদ্যের অভাব থাকে তাহলে কিন্তু কোয়াশিওরকর অ্যান্ড ম্যারাসমাস এই দুটো রোগ কিন্তু হয়ে থাকে। এছাড়া যেটা হয় কিটোসিস, অর্থাৎ যকৃতে যদি বেশি পরিমাণ কিটোন বডি উৎপন্ন হয় তাহলে সেই যে অবস্থা তাকে আমরা বলবো কিটোসিস। অ্যান্ড কিটোনিউরিয়া, কিটোনিউরিয়া হচ্ছে যদি রক্তে প্রচুর পরিমাণে কিটোন বডির পরিমাণ বেড়ে যায় স্বাভাবিকের তুলনায়, তখন কি হয় মূত্রের মাধ্যমে কিটোন বডি নিঃসৃত হয়, তখন যে সমস্যার সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে কিটোনিউরিয়া। নেক্সট আমরা চলে যাচ্ছি পৌষ্টিকতন্ত্রের রোগ। পৌষ্টিকতন্ত্র অর্থাৎ আমাদের যে খাদ্য পরিপাক হয়, যে তার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোর সঙ্গে জড়িত যে সমস্ত রোগ ব্যাধিগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখে নিই যদি, তাহলে আমাদের লালা রসের জন্য যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় সেটার মধ্যে দেখো অন্যতম যেটা রয়েছে জেরোস্টোমিয়া, সিয়ালোরিয়া এবং দন্তক্ষয়, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমাদের লালারস সংক্রান্ত কারণে হয়। যদি লালারসের পিএইচ এর মান কোনো কারণে 5 এর থেকে কম হয়ে যায় তখন কিন্তু আমাদের দাঁতের ক্ষয়ের সমস্যার সৃষ্টি হতে পারে। এরপর আসছে যেটা, সেটা হচ্ছে পাকস্থলী অর্থাৎ স্টমাক সংক্রান্ত যে সমস্ত রোগ, তার মধ্যে রয়েছে অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া হচ্ছে একটা রোগ যখন কি হয় আমাদের ক্ষুধামন্দতা দেখা দেয়, অর্থাৎ খাবার এনার্জি কমে যায়, খেতে ইচ্ছা করে না, খাবার ভালো লাগে না, সেটা পাকস্থলীর একটা সমস্যার কারণে হয়। এই যে অবস্থাটা সেটাকে বলা হচ্ছে অ্যানোরেক্সিয়া। পেপটিক আলসার, অর্থাৎ পাকস্থলীর মধ্যে যখন ঘা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে পেপটিক আলসার। অ্যান্ড গ্যাস্ট্রোসাইটিস, গ্যাস্ট্রোসাইটিস হচ্ছে পাকস্থলীতে যদি অতিরিক্ত পরিমাণে HCl এর ক্ষরণ বাড়ে তার ফলে আমাদের যে বলি পেটে গ্যাস হয়েছে সেইটা হচ্ছে গ্যাস্ট্রোসাইটিস। এটা হচ্ছে কিন্তু এই পাকস্থলী সংক্রান্ত রোগ। নেক্সট আসছে প্যানক্রিয়াটিস। প্যানক্রিয়াটিস এটা হচ্ছে অগ্নাশয়ের একটা প্রদাহজনিত রোগ, যেটার জন্য হয় রোগজনক অবস্থা, সেটাকে প্যানক্রিয়াটিস বলা হয়। এছাড়া রয়েছে আরো যেটা, সেটা হচ্ছে কোলাইটিস, পাইলস এবং কোলন ক্যান্সার। এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের বৃহদন্ত সংক্রান্ত, অর্থাৎ বৃহদন্তের সঙ্গে যুক্ত এইগুলো হচ্ছে কিন্তু রোগ। এছাড়া রয়েছে জন্ডিস এবং সিরোসিস অফ লিভার, এই দুটো কিন্তু আমাদের যকৃতের রোগ। এবার কথা হচ্ছে জন্ডিস হচ্ছে তো আমরা পড়েছি যেটা, সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। জন্ডিস একটা টাইপ, জন্ডিসের অনেকগুলো টাইপ হয়। একটা টাইপ আছে যেটা হচ্ছে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি, সেগুলো হচ্ছে কিন্তু কমিউনিকেবল। এছাড়া অন্যান্য যে হেপাটাইটিস গুলো রয়েছে সেগুলো কিন্তু মধ্যে যে জন্ডিস গুলো হয় সেগুলো কিন্তু আমাদের একটা নন কমিউনিকেবল ডিজিজ। সেই জন্য জন্ডিস এবং সিরোসিস এগুলো কিন্তু যকৃতের রোগ। নেক্সট আসছে আমাদের সংবহনতন্ত্র সংক্রান্ত যে সমস্ত রোগ ব্যাধিগুলো হয় সেগুলো আবার আমরা দেখে নেব। তাহলে সংবহনতন্ত্রের সঙ্গে যে সমস্ত রোগ ব্যাধি যুক্ত তার মধ্যে রয়েছে আর্টেরিওস্ক্লেরোসিস এবং অ্যাথেরোস্ক্লেরোসিস। এই দুটো যে রোগ রয়েছে এই দুটো রোগে কি হয় আমাদের ধমনী এবং যে শিরা রয়েছে সেইগুলো কোলেস্টেরল বা ফ্যাট জাতীয় জিনিস, এই জাতীয় জিনিসগুলো দিয়ে কি হয় সেগুলো জমাট বাঁধে। এবার জমাট বাঁধার পর কি হয় ওই যে তাদের যে শিরা বা ধমনী তাদের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরগুলো স্ট্রিপ হয়ে যায়, অর্থাৎ শক্ত হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, যার ফলে তার মধ্যে দিয়ে কি হয় তার যে স্থিতিস্থাপকতা, অর্থাৎ যখন বেশি রক্ত যায় তখন ফুলে ওঠে, কম রক্ত গেলে সরু হয়ে যায়, এই যে স্থিতিস্থাপকতা এটা নষ্ট হয়ে যায়। তার ফলে কি হয় ওর মধ্যে দিয়ে যখন প্রচুর পরিমাণে কোনো কারণে ব্লাড যেতে যায় তখন কি হয় ওটার যেহেতু স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায় তখন কি হয় সেটা ফেটে যায়। এর ফলে যে অবস্থার সৃষ্টি হয় তখন সেগুলোকে বলা হচ্ছে আর্টেরিওস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, এই সমস্ত বিষয়গুলো। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে
সায়ানোসিস বা ব্লু বেবি। সায়ানোসিস বা ব্লু বেবি এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে অলিন্দ নিলয় এই সমস্ত জিনিস রয়েছে, সেখানে কোনো কারণে যদি নিলয়ের প্রাচীরের ভিতর তার যদি থিকনেস কম থাকে, তার ফলে কি হয়, নিলয়ের মধ্যে বিশুদ্ধ রক্ত, ডান নিলয় বাম নিলয়ের মধ্যে যে একটা বিশুদ্ধ রক্ত থাকে, একটা দূষিত রক্ত থাকে, সেই দুটো রক্ত মিলে যায়। এই ধরনের যখন সমস্যার সৃষ্টি হয়, যাকে বলা হয় হাড়ে ফুটো হয়েছে, এই বিষয়গুলোকে বলা হচ্ছে সায়ানোসিস বা ব্লু বেবি। নেক্সট আসছে অ্যানজাইনা পেক্টোরিস। অনেক সময় বুকের ভিতর অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে চিনচিন করে ব্যথা হয়, সেইটাকে হচ্ছে কিন্তু অ্যানজাইনা পেক্টোরিসের লক্ষণ। কার্ডিয়াক অ্যারেস্ট, এটাও একটা হৃৎপিণ্ড সংক্রান্ত রোগ। করোনারি থ্রম্বোসিস, অর্থাৎ রক্ত বাহুর মধ্যে রক্ত যদি জমাট বেঁধে যায় তখন সেটাকে বলছি করোনারি থ্রম্বোসিস। অ্যান্ড পেরিকার্ডিয়াটিস। পেরিকার্ডিয়াটিস যেটা, সেটা হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ডের আবরণ, তাকে বলা হয় কি পেরিকার্ডিয়াম আবরণ দ্বারা আবৃত থাকে, সেই হৃৎপিণ্ডের আবরণের যদি কোনো কারণে প্রদাহ হয় বা জ্বালা হয়, সেটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াটিস। নেক্সট চলে আসছি আমরা যেটা, সেটা হচ্ছে শ্বাসতন্ত্র সংক্রান্ত অর্থাৎ রেসপিরেটরি ডিজিজ। তার মধ্যে প্রথমে যেটা রয়েছে অ্যাজমা। নেক্সট আসছে ফুসফুস ক্যান্সার। হাইপক্সিয়ায় আমরা আলোচনা করব। হাইপক্সিয়া হচ্ছে সেই রোগজনক অবস্থা যখন আমাদের দেহের অক্সিজেনের পরিমাণ কমে যেতে থাকে, তখন তাকে বলা হচ্ছে হাইপক্সিয়া। অর্থাৎ হাইপক্সিয়া হলে পরে কিন্তু আমাদের দেহে অক্সিজেনের পরিমাণ কমে যেতে থাকবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপনিয়া। অ্যাপনিয়া হচ্ছে অনেক মানুষের দেখবে একটা স্বভাব আছে, হঠাৎ থেকে থেকে জোরে নিঃশ্বাস নেয়, অর্থাৎ তাদের কি হয়, কিছু সময়ের জন্য শ্বাস প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়ে যায়। এই যখন সমস্যা হয় তখন তাকে বলা হচ্ছে অ্যাপনিয়া। হাইপারপিনিয়া। হাইপারপিনিয়া হয় যদি আমাদের দেহে কোনো কারণে অতিরিক্ত পরিমাণ অক্সিজেন চলে আসে, তখন যে অবস্থা তাকে বলা হয় হাইপারপিনিয়া। ডিসপিনিয়া, এটাও হচ্ছে কিন্তু শুয়ে থাকাকালীন অবস্থায় যদি আমাদের দম বন্ধ হয়ে যায়, সেই যে অবস্থা সেটাকে বলা হচ্ছে ডিসপিনিয়া। তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস, হচ্ছে ব্রঙ্কাসের প্রদাহকে বলা হচ্ছে ব্রঙ্কাইটিস। প্লুরোসিস, প্লুরিস, এটা হচ্ছে আমাদের যে ফুসফুসের যে প্লুরা রয়েছে, আবরণী প্লুরা, সেই তার যদি কোনো কারণে প্রদাহ হয় তাকে বলা হচ্ছে প্লুরিসিস। অ্যান্ড আরো একটা যেটা রোগ রয়েছে যেটা হচ্ছে রেসপিরেটরি ডিজিজের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে অ্যাসফিক্সিয়া। এটাও কিন্তু একটা রেসপিরেটরি ডিজিজ। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের রেচনতন্ত্র সংক্রান্ত বা এক্সক্লেটরি সিস্টেম সংক্রান্ত রোগে। তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে নাকটুরিয়া। এটা হচ্ছে যদি অত্যাধিক পরিমাণ, মানে অর্থাৎ অনেকের আছে বারে বারে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, এই যে বারে বারে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে সেটাকে বলা হচ্ছে নাকটুরিয়া। তারপরে যেটা রয়েছে অলিগুরিয়া। অলিগুরিয়া, অলিগুরিয়া এটাতে কি হচ্ছে, অতিরিক্ত পরিমাণ যাদের মূত্র হচ্ছে, এটা হচ্ছে বারে বারে মূত্র পাওয়ার অভ্যাস, আর এটা হচ্ছে যাদের অতিরিক্ত পরিমাণে, যেটা নর্মাল তার থেকে বেশি যদি মূত্র হয় তাকে বলা হচ্ছে অলিগুরিয়া। তারপরে হচ্ছে অ্যানিউরিয়া। অ্যানিউরিয়া হচ্ছে যদি মূত্র বন্ধ হয়ে যায়, কোনো কারণের জন্য কারোর মূত্র হচ্ছে না, মূত্রত্যাগ হচ্ছে না, টোটালি বন্ধ হয়ে গেছে, তাকে অ্যানুরিয়া বলে। গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া হচ্ছে যদি মূত্রের মাধ্যমে শর্করা বা গ্লুকোজ নির্গত হয়, তখন তাকে বলছি গ্লাইকোসুরিয়া। প্রোটোনিউরিয়া, যদি প্রোটিন বেরোয় তাহলে বলবো প্রোটোনিউরিয়া। কিটোনিউরিয়া আগেই বলে দিয়েছি, কিটোন বেরোলে। অ্যান্ড হেমাটুরিয়া তখন বলবো যখন মূত্রের মাধ্যমে রক্ত নির্গত হবে, তখন তাকে আমরা বলবো হেমাটুরিয়া। তাহলে এইগুলো ছিল হচ্ছে আমাদের রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম সংক্রান্ত রোগ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, এই জাতীয় যে সমস্ত রোগগুলো রয়েছে, এগুলো আমাদের স্কেলিটন সিস্টেম সংক্রান্ত বা কঙ্কালতন্ত্র সংক্রান্ত বা হাড়ের সঙ্গে সম্পর্কিত রোগ ব্যাধি এগুলো আসে। এগুলো কোশ্চেনে রেখেছি, সেই জন্য আলাদা করে লিখিনি। আর একটা বড় পার্ট যেটা এখানে রাখা হয়নি, সেটা হচ্ছে কি হরমোনের জন্য, হরমোনের ডিসব্যালেন্সের জন্য যে সমস্ত ডিসঅর্ডার সৃষ্টি হয় আমাদের শরীরের মধ্যে, সেই সমস্ত রোগগুলো রাখা হয়নি। তার জন্য বলবো হরমোনের উপর যে ডেডিকেটিভ একটা ক্লাস করানো রয়েছে, সেই ক্লাসটা তোমরা দেখে নাও। ওখানে ডিটেলসে সমস্ত কিছু করা আছে, বিভিন্ন হরমোন এবং তাদের অভাবজনিত কি রোগ হয়, বেশি ক্ষরণে কি হয়, কম ক্ষরণে কি হয়, সমস্ত কিছু ডিটেলসে করানো আছে, সেটা দেখে নাও। তাহলে পরে তোমাদের হরমোন সম্বন্ধে বা হরমোনের ডিসব্যালেন্সের কারণে যে সমস্ত রোগ হয় সেগুলো তোমরা জানতে পেরে যাবে। আরো একটা জিনিস যেটা বাকি থাকলো, সেটা হচ্ছে হেরিডিটি ডিজিজ বা বংশগত রোগ।
সেটা কিছুদিন আগে ক্রোমোজোমের যে ক্লাস করেছিলাম সেখানে আমি পড়িয়েছি, সেই কারণের জন্য সেখান থেকে তোমরা সেইগুলো নিয়ে নেবে বা পড়ে নেবে, তাহলে পরে তোমাদের টোটাল হিউম্যান ডিজিজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা দেখে নিই যে বিগত বছরে আমাদের কি কি ধরনের কোশ্চেন এখান থেকে এসেছে। বলছে রক্তে অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড উপস্থিত থাকলে বা ইউরিক অ্যাসিড উপস্থিতির কারণে যে ধরনের সমস্যার সৃষ্টি হয় তাকে কি বলা হয়। অর্থাৎ দেহে যদি অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড সঞ্চিত হতে থাকে, তাহলে আমাদের দেহের যে বিভিন্ন গাঁটগুলো রয়েছে, সে আঙুলের হতে পারে, পায়ের আঙুল, হাতের আঙুল, এই সমস্ত জায়গায় কি হয়, ইউরিক অ্যাসিড অর্থাৎ জয়েন্ট গুলো রয়েছে যে হাড়ের, সেই জায়গায় ইউরিক অ্যাসিড সঞ্চিত হতে থাকে একদম ক্রিস্টাল ফরম্যাটে, অর্থাৎ সলিড স্টেটে জমা হতে থাকে। এর ফলে ওই জায়গাগুলো ক্রমশ ফুলে উঠতে থাকে। এই ধরনের যে সমস্যা সেটাকে বলা হচ্ছে গাউট। প্রচন্ড যন্ত্রণা হয়, তার সঙ্গে সেই জায়গাগুলো প্রচুর পরিমাণে ফুলে ওঠে, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়, এটাকেই বলা হচ্ছে গাউট। বা অনেক ক্ষেত্রে কি হয়, অতিরিক্ত পরিমাণ ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পারে কিন্তু হাত পায়ে ব্যথা হয়। এই জন্য এখনকার দিনে যখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, আমাদের যদি হাত পায়ের কোনো ব্যথার সমস্যা নিয়ে যায়, আমাদের সঙ্গে সঙ্গে বলে ইউরিক অ্যাসিড টেস্ট করতে। ইউরিক অ্যাসিড টেস্ট করার মূল কারণটাই হচ্ছে কিন্তু তার গাউটের সমস্যা এসছে কিনা সেটা দেখা। এবার কথা হচ্ছে ইউরিক অ্যাসিড এটা কিভাবে উৎপন্ন হয়। ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় অত্যাধিক মাত্রায় প্রোটিন জাতীয় খাদ্য যদি আমরা খাই, তার পরিপাকের ফলে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়। সেই জন্য বলে দেওয়া হয় যে প্রোটিন জাতীয় খাদ্য কম পরিমাণ খেতে, ডাল খেতে না করে দেওয়া হয়, এই জাতীয় জিনিসগুলো খাওয়া বন্ধ করে দেওয়া হয় ইউরিক অ্যাসিডের সমস্যার কারণে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। বলছে আর্থারাইটিস নিম্নের কোন অঙ্গের সমস্যা। তাহলে আর্থারাইটিস এখনকার দিনে তো হামেশাই ঘরে ঘরে আছে আর্থারাইটিস। তো এই আর্থারাইটিস যে কারণে হয়, বেসিক্যালি আমাদের হাঁটুতে এই আর্থারাইটিসের সমস্যাটা দেখা দেয়। সেটা হচ্ছে হাঁটুর যে অস্থিসন্ধি রয়েছে অর্থাৎ জয়েন্ট, সেই জয়েন্টের যে ব্যথা হচ্ছে হাড়ের, সেটাকেই বলা হচ্ছে কিন্তু আর্থারাইটিস। নেক্সট আমরা চলে যাচ্ছি ডায়াবেটিস রোগ সৃষ্টি হয় প্রধানত, অর্থাৎ ডায়াবেটিস রোগ কখন সৃষ্টি হয়। তাহলে এটা সৃষ্টির জন্য যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ইনসুলিন কম ক্ষরণের জন্য ডায়াবেটিস রোগ সৃষ্টি হয়। ইনসুলিন কোথা থেকে খরিত হয়, প্যানক্রিয়াস থেকে খরিত হয়। প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। ইনসুলিন উৎপাদনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে জিঙ্ক, অর্থাৎ আমাদের দেহে জিঙ্কের ঘাটতি থাকলেও কিন্তু ইনসুলিন কম উৎপন্ন হবে, সেক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিস রোগ হতে পারে। ডায়াবেটিসের পাশাপাশি আরো একটা জিনিস মনে রাখতে হবে, ডায়াবেটিস মেলিটাস, যেটা এডিএইচ, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, এটার কম ক্ষরণের কারণে হয়ে থাকে। অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস সেটা কিন্তু হচ্ছে অত্যাধিক পরিমাণ মূত্র তৈরি হওয়া, অর্থাৎ এডিএইচ সে কি করে, আমাদের কিডনিতে জলের পরিশোধনকে হয় যে কিডনির মধ্যে, সেটাকে নিয়ন্ত্রণ করে। এবার এডিএইচ এর ক্ষরণ যদি কমে যায়, তাহলে কি হবে, আমরা যা জল খাবো কোনো জলের পরিশোধন হবেই না, ফিল্টার হবেই না, পুরো জলটাই দেহ থেকে বেরিয়ে যেতে থাকবে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ মূত্র উৎপন্ন হবে। তখন সেটাকে বলছি ডায়াবেটিস মেলিটাস, ওটা এডিএইচ এর অভাবে হয়। আর ডায়াবেটিস যেটা নর্মাল, সেটা কিন্তু ইনসুলিনের জন্য হয়ে থাকে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সংক্রামক রোগ নয়। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে তোমরা আগের দিনের ক্লাসে দেখেছো যে কলেরা, ম্যালেরিয়া, হাম, প্রত্যেকটাই ছিল কমিউনিকেবল ডিজিজ বা ইনফেকশনাস ডিজিজ। কিন্তু মধুমেহ বা ডায়াবেটিস সেটা কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ, এটা কিন্তু একজনের থেকে আরেকজন এইভাবে ছড়ায় না। জেনেটিক্যালি চেঞ্জ হতে পারে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যেতে পারে ডায়াবেটিস, কিন্তু এটা কখনোই কমিউনিকেবল নয়। অর্থাৎ একজন মানুষের ডায়াবেটিস আছে, তার পাশে বসে আমি গল্প করলাম আমার ডায়াবেটিস হয়ে যাবে, এই ধরনের কোনো বিষয়ের মধ্যে নেই। নিম্নের কোন রোগটি প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে হয়। খাদ্যের অভাবে হয়। তাহলে খাদ্যের অভাবে কোন রোগটি হয় সেটা বলতে হবে, প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে। কিছুক্ষণ আগেই দেখিয়ে দিয়েছি প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে কোন রোগটা হয়, ম্যারাসমাস এন্ড কোয়াসিওরকর, এই দুটো রোগ হচ্ছে কি আমাদের প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে হয়ে থাকে। স্কারভি রোগ হয় ভিটামিন সি, বেরিবেরি হয় B1 এর, আর রাতকানা হচ্ছে ভিটামিন এর জন্য। অ্যানিমিয়া রোগটি নিম্নের কোনটির অভাবে হয়। অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অর্থাৎ দেহে রক্তের পরিমাণ কমে যাচ্ছে, তো এটা কোনটার অভাবে হয়। সেখানে মনে রাখবে এটা ফলিক অ্যাসিড, লোহা এবং ভিটামিন B12, সায়ানোকোবালামিন, এই তিনটে। আর ফলিক অ্যাসিড মানে হচ্ছে ভিটামিন এম, লোহা, লোহা হচ্ছে Fe, এই তিনটে জিনিসেরই যদি অভাব থাকে তাহলে কিন্তু আমাদের অ্যানিমিয়া রোগে আক্রান্ত হতে পারি। একজন ব্যক্তি ক্যান্সার আক্রান্ত, তিনি কার সঙ্গে পরামর্শ করতে যাবেন। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা হয়ে যাবে, অর্থাৎ ক্যান্সার সংক্রান্ত বিষয় নিয়ে যে রোগ ব্যাধি চিকিৎসা করে যে ডক্টর, তাদেরকে বলা হচ্ছে অঙ্কোলজিস্ট। তাহলে সে যাবে অঙ্কোলজিস্টের কাছে চিকিৎসা করতে। গ্যাস্ট্রোলজিস্ট
যাদের পাকস্থলী বা স্টমাকের কোনো সমস্যা থাকবে তারা গ্যাস্ট্রোলজিস্টের কাছে যাবে। কার্ডিওলজিস্ট যাদের হার্ট সম্বন্ধে সমস্যা থাকবে কার্ডিওলজিস্ট। নেফ্রোলজিস্ট যারা হচ্ছে কিডনির সম্বন্ধে সমস্যা থাকবে তারা নেফ্রোলজিস্টের কাছে যাবে। লিউকোমিয়া এক ধরনের মানুষের রোগ। এই রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? লিউকোমিয়া হচ্ছে যাকে বলা হয় ব্লাড ক্যান্সার, অর্থাৎ রক্তের যে ক্যান্সার সেটাকে বলা হচ্ছে লিউকোমিয়া। এক্ষেত্রে কি হয়, আমাদের যে শ্বেত রক্তকণিকা রয়েছে সেই শ্বেত রক্তকণিকার পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। আর তোমরা জানো শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে কি, আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সে জীবাণু ধ্বংস করে। এবার অত্যাধিক মাত্রায় যদি আমাদের দেহের মধ্যে লিউকোমিয়া অর্থাৎ শ্বেত রক্তকণিকা বেড়ে যায়, তখন ও ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ভালো কোষগুলোকে খেতে থাকবে, অর্থাৎ নষ্ট করতে থাকবে, তার ফলে ব্লাড ক্যান্সারের সৃষ্টি হবে। এইটাকে বলা হচ্ছে লিউকোমিয়া। তাহলে এটা রক্তের সঙ্গে সম্পর্কিত একটা রোগ। লিউকোডার্মা কোন অঙ্গ সংক্রান্ত রোগ? তাহলে লিউকোডার্মা, লিউকোমিয়া এগুলোর সঙ্গে কিন্তু ভুলিয়ে ফেললে হবে না। লিউকোডার্মা এটা কোন অঙ্গের রোগ? এটা হচ্ছে আমাদের ত্বকের রোগ, অর্থাৎ ত্বকের যে সমস্ত রোগগুলো হয় তার মধ্যে একটা রোগ হচ্ছে লিউকোডার্মা। আমাদের দেহে অত্যাধিক পরিমাণে ক্যালসিয়াম অক্সালেট উপস্থিত থাকলে যে ধরনের সমস্যার সৃষ্টি করবে, অর্থাৎ দেহে যদি অত্যাধিক পরিমাণ ক্যালসিয়াম অক্সালেট উৎপন্ন হয় তাহলে বেসিক্যালি এটা যেখানে সমস্যা সৃষ্টি করবে আমাদের কিডনিতে গিয়ে ক্যালসিয়াম অক্সালেট জমা বেঁধে যাবে, তার ফলে আস্তে আস্তে জমা বাঁধতে বাঁধতে কি হবে, কিডনিতে স্টোন সৃষ্টি করবে, অর্থাৎ পাথর সৃষ্টি করবে। তাই এটা হচ্ছে অত্যাধিক পরিমাণে ক্যালসিয়াম অক্সালেটের উপস্থিতির কারণে এই সমস্যা সৃষ্টি হয়। এই জন্য বলা হয় পর্যাপ্ত পরিমাণ জল খেতে। ক্যালসিয়াম অক্সালেট কিন্তু একটা ওয়াটার সলিবল কম্পাউন্ড, যার ফলে কি হয় এই জলের মধ্যে সলিবল হয়ে যায়, অর্থাৎ গুলে যায়। তার ফলে আমরা যদি রেগুলারলি প্রচুর পরিমাণে অর্থাৎ নিয়মিত যতখানি পর্যাপ্ত জল খাওয়া দরকার ততখানি পরিমাণ যদি জল খাই, তাহলে পরে কি হবে, আমাদের ওই জলের সঙ্গে ক্যালসিয়াম অক্সালেট যেগুলো কিডনিতে সঞ্চিত হচ্ছে আমাদের খাদ্য খাবারের মাধ্যমে যাচ্ছে, সেই ক্যালসিয়াম অক্সালেট কি হবে, ওই জলের সঙ্গে গুলে যাবে এবং মূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যাবে। এবার যাদের ক্ষেত্রে দেখা যায় বেশি পরিমাণ জল খায় না, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু এই ক্যালসিয়াম অক্সালেট জমা বাঁধতে থাকে। এবার জমা বাঁধতে বাঁধতে কি হয়, সেটা একটা ক্রিস্টাল ফর্মে চলে আসে, সেই সময় কিন্তু পাথর বা স্টোন দেখা দেয়, সেটাই হচ্ছে কিন্তু আমাদের কিডনি স্টোন। নিম্নের কোন রোগটি আয়োডিনের অভাবে হয়? তাহলে আয়োডিন আমাদের থাইরয়েডের সঙ্গে থাইরক্সিন যে হরমোন তার মূল কম্পোনেন্ট হচ্ছে আয়োডিন। আয়োডিনের অভাব দেখা দিলে আমাদের থাইরক্সিনের অভাব দেখা দেবে, তার ফলে কি হয়, থাইরক্সিনের অভাবে গয়টার রোগ হয়। তাহলে গয়টার রোগটা হবে আয়োডিনের অভাবজনিত কারণে। ক্যান্সার টিস্যু পরীক্ষা করা হয় ড্যাশের মাধ্যমে, অর্থাৎ কোনো অপারেশন করা হলো, কারোর টিউমার অপারেশন করা হয়েছে, কারোর গলব্লাডার স্টোন অপারেশন করা হয়েছে, বা আদার্স অন্য কোনো ধরনের যদি অপারেশন হয়ে থাকে, সেখানে বলা হয় যে ওইখানে কি করা হয়, যে সেই টিস্যুটাকে নিয়ে একটা পরীক্ষা করা হয়। তো যে ধরনের পরীক্ষা করা হয় সেটাকে বলা হয় বায়োপসি টেস্ট করা হয়। তো এই বায়োপসি টেস্ট আমরা কি কারণের জন্য করি? বায়োপসি টেস্ট করা হয় ওই টিস্যুটা যে কেটে বাদ দেওয়া হয়েছে সেখানে কোনো ক্যান্সারাস সেল সৃষ্টি হয়েছে কিনা সেইটা পরীক্ষা করার জন্য দেখা হয় বায়োপসি টেস্টের মাধ্যমে। সিরোসিস রোগ কোন অঙ্গ আক্রান্ত হয়? তা সিরোসিস অফ লিভার সবাই কমন নাম শুনে থাকো। তো সেই সিরোসিস রোগে আক্রান্ত হয় আমাদের যকৃৎ বা লিভার। অস্টিওপোরোসিস কোন অঙ্গের সম্পর্কিত রোগ? অস্টিওপোরোসিস ভিটামিন ডি এর অভাবে হয়, অর্থাৎ যদি আমরা বেশি পরিমাণ সূর্যালোক গায়ে না লাগাই সেক্ষেত্রে আমাদের অস্টিওপোরোসিস হতে পারে। অস্টিওপোরোসিস হচ্ছে আমাদের হাড়ের রোগ। অস্টিওপোরোসিসে কি হয়, ভিটামিন ডি এর অভাব দেখা দেয় শরীরে, যার ফলে কি হয়, আমাদের বোন ডেনসিটি কমতে থাকে, অর্থাৎ অস্থি ক্ষয়তে থাকে, অর্থাৎ হাড়ের ক্ষয় দেখা দেয়, সেটাকেই বলা হচ্ছে অস্টিওপোরোসিস। এর ফলে হাত পা বেঁকে যেতে পারে এবং এই কারণের জন্য বলা হয় যে প্রচুর পরিমাণ ভিটামিন ডি সূর্যলোকের থেকে তৈরি হয়। একমাত্র ভিটামিন ডি এর সোর্স হচ্ছে সব থেকে ভালো সূর্যের আলো, সেই জন্যই যদি আমরা সূর্যের আলো নিয়মিত আমাদের দেহে লাগাই তাহলে আমাদের অস্টিওপোরোসিসের সমস্যা কমবে, কারণ ভিটামিন ডি সংশ্লেষটা আমাদের দেহের মধ্যে হতে থাকবে। দাঁতের ক্ষয় শুরু হয় মুখের পিএইচ কত হলে? অর্থাৎ আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গে এক একটা অঙ্গের এক এক রকম পিএইচ ভ্যালু আছে। একেবারে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেক জায়গায় চোখের জল হোক, মূত্র হোক, আমাদের লালা হোক,
বা আমাদের রক্ত হোক, যে জিনিসই হোক না কেন, প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট পিএইচ আছে এবং সেই সমস্ত অঙ্গগুলোতে ওই পিএইচটা মেনটেন করতে হয় এবং হয়। যদি কোনো কারণে সেই সমস্ত অঙ্গের পিএইচ বেড়ে যায় বা কমে যায়, তার ফলে আমাদের দেহে অস্বাভাবিকতার সৃষ্টি হবে, সেখানে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। তেমনি আমাদের মুখের যদি লালারসের পিএইচ এর পরিমাণ যদি কোনো কারণে 5 এর নিচে নেমে যায়, তখন কিন্তু আমাদের দাঁতের ক্ষয় হতে শুরু করবে। তা দাঁতের ক্ষয় তখনই শুরু হবে যদি আমাদের মুখের পিএইচ ভ্যালুটা 5 এর থেকে নিচে নেমে যায়। রিকেট রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? তাহলে রিকেট কোন অঙ্গের রোগ? তার পাশাপাশি এটা জানো যে রিকেট হচ্ছে কিন্তু আরো একটা ভিটামিন ডির অভাবজনিত রোগ। তো এই রিকেট রোগে আক্রান্ত হয় যে অংশ, সেটা হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। ক্ষতস্থান থেকে অত্যাধিক মাত্রায় রক্তক্ষরণ হওয়া কোনটির অভাবে হয়? অর্থাৎ অত্যাধিক মাত্রায় কোনো জায়গায় কেটে গেছে, অনেকে দেখা যাচ্ছে তাড়াতাড়ি রক্ত বন্ধ হয়ে গেল, অনেকে রক্ত বন্ধই হয় না। তো এই যে হেমাসিস বা রক্তক্ষরণ, এই যে সমস্যাটা, এটা সৃষ্টি হবে যদি ভিটামিন কে তার শরীরে কম থাকে। কারণ ভিটামিন কে রক্ততঞ্চন প্রক্রিয়ার একটি অন্যতম উপাদান, যে রক্ততঞ্চন প্রক্রিয়ায় সাহায্য করে। এবার শরীরে যদি ভিটামিন কে এর অভাব দেখা দেয়, তাহলে তাদের কোনো জায়গা কেটে গেলে সেই জায়গা থেকে কিন্তু রক্ত বন্ধ হতে অনেক বেশি সময় লাগবে। হিমোফিলিয়া কোন ধরনের রোগের উদাহরণ? তাহলে হিমোফিলিয়া কোন ধরনের রোগ? তাহলে হিমোফিলিয়া আগেই দিন পড়িয়েছি, হিমোফিলিয়া হচ্ছে একটা হেরিডিটি ডিজিজ বা বংশগত রোগ। নেক্সট আমরা চলে যাচ্ছি, এবং ওটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে ওটা কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত রোগ। অর্থাৎ হিমোফিলিয়ার রোগে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারা হয়, কিন্তু ক্যারিয়ার আক্রান্ত হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা। নিম্নলিখিত কোন রোগটি ভিটামিন ইর অভাবজনিত কারণে হয়ে থাকে? অর্থাৎ ভিটামিন ইর যদি অভাব হয়, সেক্ষেত্রে হয় এক্ষেত্রে মাংসপেশি দুর্বল হয়ে যায়, অর্থাৎ মাসেল উইকনেস হয়, সেটা হচ্ছে কিন্তু ভিটামিন ইর অভাবজনিত একটা রোগ। সাধারণত বন্ধ অন্ধতা এক ধরনের, তাহলে বর্ণ অন্ধতা অর্থাৎ কালার ব্লাইন্ডনেস, এটা এক ধরনের কি রোগ? এটাও কিন্তু এক ধরনের বংশগত রোগ বা হেরিডিটি ডিজিজ। এটাও কিন্তু এটাও কিন্তু একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরুষরাই কিন্তু বর্ণ অন্ধতার আক্রান্ত হয়। তাহলে এই ছিল আজকের টোটাল ক্লাস। আশা করছি ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে। এরকম ভাবে প্রতিদিন সকাল 9টা এবং সন্ধ্যে 7টায় রেগুলারলি আমাদের ক্লাস চলছে। তোমরা নির্দিষ্ট সময় ক্লাসগুলো করতে থাকো, এবং আজকে সন্ধ্যে 7টার মডেল কোশ্চেন পেপার, যেটাকে মক টেস্ট হিসাবে নেওয়া হয়, সেটাকে তোমরা অবশ্যই সকলে অ্যাটেন্ড করো। এবং এখানে তোমাদের বিভিন্ন ক্লাসগুলো দেওয়া রয়েছে, যেগুলো তোমরা প্রত্যেকটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে গিয়ে প্রত্যেকটা ক্লাস করানো আছে, একদম ডেডিকেটিভলি প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো আছে। যেগুলো করানো নেই সেগুলোর উপর জোর দিয়ে আমি এই মুহূর্তে ক্লাস করিয়ে দিচ্ছি, আর বাদ বাকি ক্লাস এখানে করানো আছে। এই ক্লাসগুলো তোমরা একটু দেখে নাও, তাহলে পারে কিন্তু যাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি, তারা কিন্তু এইভাবেই এটা করে নিতে পারো। এছাড়া বলবো, যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, এবং নিয়মিত এখানে এই ধরনের ক্লাস করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। সকলকে বলবো, সন্ধ্যে 7টার যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা অবশ্যই সকলে অ্যাটেন্ড করো, এবং দেখে নাও তোমার প্রস্তুতি কতদূর পর্যন্ত এগিয়েছে। দেখা হচ্ছে সন্ধ্যে 7টার ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। সকলকে গুড বাই।